একাদশ শ্রেণীর মানবিক শাখার সমাজ বিজ্ঞানের ছাত্রদেরকে আজকের আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আকম রফিকুল আলম, সহযোগী অধ্যাপক, সমাজ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধের পরে তোমাদের সাথে আজকে আমার প্রথম ক্লাস। আশা করি তোমরা সবাই সুস্থ আছো। তোমরা সবাই জানো যে আমি তোমাদের আমাদের বইয়ের চতুর্থ অধ্যায় সমাজ বিজ্ঞানের মৌল প্রত্যয় এই চ্যাপ্টারটা আলোচনা করতেছিলাম। বন্ধের আগে আমরা সেখানে দেখো যে অনেকগুলো প্রত্যয় নিয়ে আমরা আলোচনা করেছি। তোমাদের হয়তো মনে থাকতে পারে যে আমরা সেখানে কি কি আলোচনা করেছিলাম। আমরা সেখানে সমাজ নিয়ে আলোচনা করেছি, সম্প্রদায় নিয়ে আলোচনা করেছি, প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করেছি, সংঘ নিয়ে আলোচনা করেছি, দল বা গোষ্ঠী নিয়ে আলোচনা করেছি। তারপরে আমরা আরও আলোচনা করেছি লোকাচার, লোকরীতি, তারপরে সামাজিক স্তর বিন্যাস এবং সমাজ কাঠামো নিয়ে আলোচনা আমরা সম্পূর্ণ করতে পেরেছিলাম। তো আমাদের এই চ্যাপ্টারে আরও দুইটা প্রত্যয় বাকি ছিল। একটা হচ্ছে দেখো সামাজিক গতিশীলতা, আরেকটা হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ। তো আজকে আমি এই দুইটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো আমরা প্রথমে আলোচনা করব সামাজিক গতিশীলতা। দেখবা অনেকে আবার এটাকে সামাজিক সচলতাও বলে থাকেন। অনেক বইয়ে তোমরা পাবা সামাজিক গতিশীলতা, বা কোনো বইয়ে দেখবা যে সামাজিক সচলতা, একই জিনিস। ইংলিশে বলে সোশ্যাল মোবিলিটি। এইটা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, যে এটা আমি দেখছি যে আমার অনার্সের অনেক ছাত্ররাও ভুল করে এটা লিখতে গিয়ে। সামাজিক গতিশীলতা বলতে যারা পড়াশোনা করে না তারা মনে মাধুরী মিশিয়ে লেখে যে সামাজিক গতিশীলতা হচ্ছে ওই যে গতি, মানে যে সমাজের যে পরিবর্তনটা, যে এক সময় কি ছিল, মানুষ প্রাচীন যুগে ছিল, বন্য দশায় বাস করতো, তারপরে আস্তে আস্তে পরিবর্তন হয়ে আধুনিক সমাজে আসছে, এইভাবে লেখে। কিন্তু আসলে না, সামাজিক গতিশীলতা সেটা একটু ভিন্ন বিষয়। সেই বিষয়টা আমরা তোমাদেরকে আজকে আলোচনায় আমি ভালোভাবে তোমাদেরকে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো যে সামাজিক স্তর বিন্যাসের বিভিন্ন দিক নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি, তোমাদের মনে থাকতে পারে। যেমন সেইটা আমি বলেছিলাম, কি বলেছিলাম, যে সামাজিক স্তর বিন্যাস যে সব সমাজেই কম বেশি বিদ্যমান আছে, তাই না? তাহলে সব সমাজে কি করে, দেখো সব সমাজেই বিভিন্ন ব্যক্তি বা শ্রেণীকে নানা মাত্রায় উচ্চ নিচু ভেদে সামাজিকভাবে কি করা হয়, মূল্যায়ন করা হয়, যেটা সামাজিক স্তর বিন্যাসের মূল কথা। তাহলে দেখো এই যে সামাজিক স্তরায়নে, যে সামাজিক স্তরায়নে বা সামাজিক স্তরায়নের মূল্যায়নে পরিমাপক হিসাবে বিভিন্ন শ্রেণীর এই যে পদমর্যাদাটা নানাভাবে কি হয়, ব্যবহৃত হয়। অর্থাৎ বিভিন্ন সমাজে দেখো যে বিভিন্ন সমাজে, বিভিন্ন সোসাইটিতে কি করে, যে বিভিন্ন সময়ে বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন মাত্রায় কি করে মর্যাদা ভোগ করে। আসলে দেখবা যে এক এক পেশার মানুষের মর্যাদা কি এক এক রকম। যেমন ধরো আমি যদি একটা উদাহরণ দেই তোমাদের, তাহলে আরো বেশি পরিষ্কার হবে। কি হবে, যেমন ভারতীয় হিন্দু সমাজে কি করে মর্যাদার মানদণ্ডে একসময় কি ছিল, পুরোহিতটা ছিল, পুরোহিত শ্রেণী ছিল অন্যান্য জাতিবর্ণ থেকে সর্বোচ্চ স্থানের অধিকারী। কিন্তু আধুনিক কালে কি এটার অনেক তাৎপর্যপূর্ণ পরিবর্তন ঘটছে। ইদানিং ভারতীয় হিন্দু সমাজে দেখবা কি হচ্ছে, একজন পুরোহিতের চেয়ে একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ারে কি হচ্ছে, অধিকতর মর্যাদার অধিকারী। আবার যদি কোনো একজন ব্যক্তি সাধারণ দোকানদার থেকে নির্বাচনী রাজনীতির মাধ্যমে কি হয়, সে যদি মন্ত্রী হয়ে যায়, তাহলে কি হবে, তার মর্যাদা বৃদ্ধি পাবে। পক্ষান্তরে দেখো আবার যদি ওই মন্ত্রীর কি হয়, কোনো কারণে মন্ত্রিত্ব চলে যায় এবং পুনরায় সে যদি তার পুরনো পেশায় অর্থাৎ তার সেই দোকান পরিচালনায় ফিরে আসে, তাহলে কি হবে, তার মর্যাদাটা সেটা ছিল সেটা আর থাকলো না, সেটা কমে গেল। তাহলে দেখো এখন কথাটা দাঁড়াচ্ছে কি, তাহলে মূল বিষয়টা কি দাঁড়াচ্ছে, সে দাঁড়াচ্ছে যে মানুষ সমাজে মর্যাদার
মানদণ্ডে উপরে কিংবা নিচে নামতে পারে এবং মর্যাদার এই যে উক্ত উঠানামাকেই কি বলে সমাজবিজ্ঞানের ভাষায় সামাজিক গতিশীলতা বা সচলতা বলে। আমি আবারও বলতেছি, দেখো সংজ্ঞাটা, এই যে মানুষ মর্যাদার মানদণ্ডে উপরে ওঠা কিংবা নিচে নামা দুইটাই কিন্তু হতে পারে। আমি একটা উদাহরণ দিলাম, যে কি দিলাম, যে একজন ব্যক্তি, ধরো সাধারণ ব্যক্তি যে কোনো পেশায় থাকতে পারে, সে যদি হঠাৎ কারণে কোনো ধরো মন্ত্রী হয়ে যায়, তাহলে কি তার মর্যাদাটা কি আপ হলো? আবার যদি তার মন্ত্রিত্ব চলে যায়, সে তার পুনরায় পেশায় ফিরে আসে, তাহলে কি তার মর্যাদাটা আর আগের মর্যাদাটা থাকলো না। এই যে এইভাবে মানুষের সমাজের মানদণ্ডে যে উপরে ওঠা বা নিচে নামা, এটা কি সমাজবিজ্ঞানের ভাষায় কি বলে? সামাজিক গতিশীলতা বা সামাজিক সচলতা বা সোশ্যাল, ইংলিশে বলা হয় সোশ্যাল মোবিলিটি বলে। ক্লিয়ার? আচ্ছা, তবে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, যে সামাজিক গতিশীলতা আর স্থানান্তর গমন কিন্তু এক না। সোশ্যাল মোবিলিটি অ্যান্ড মাইগ্রেশন এই দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস। সামাজিক গতিশীলতার আছে সামাজিক মানদণ্ড, আর আর স্থানান্তর গমন বিষয়টা হচ্ছে ভৌগোলিক তথা স্থানগত বিষয়। তাহলে দেখো, তাহলে এখন আসো যে সামাজিক গতিশীলতার ধরন। সমাজবিজ্ঞানীরা সামাজিক গতিশীলতাকে প্রধান তিন ভাগে ভাগ করেছেন। প্রথমটা হচ্ছে যে উলম্বী এবং সমান্তরাল, ভার্টিক্যাল এবং হরাইজন্টাল। উলম্বী, দেখো ধরনটা প্রথমটা হচ্ছে উলম্বী এবং সমান্তরাল। তাহলে আমরা আসলে আলোচনা শুরু করি যে উলম্বী সামাজিক গতিশীলতা বলতে কি বোঝায়। যে উলম্বী বলতে যে সবার জীবনের তিনটা প্রধান ক্ষেত্রে যদি মর্যাদার পরিবর্তন ঘটে, তখন সেখানে বলা হয় যে সেখানে উলম্বী সামাজিক গতিশীলতা ঘটেছে। তাহলে সেই তিনটা ক্ষেত্র কোথায়? যদি তার শ্রেণীগত অবস্থার পরিবর্তন ঘটে, অথবা তার পেশার পরিবর্তন ঘটে, অথবা তার ক্ষমতার পরিবর্তন ঘটে, তাহলে কি হবে? তবে সেটাকে উলম্বী সামাজিক গতিশীলতা বলে। আর পক্ষান্তরে সমান্তরাল সামাজিক গতিশীলতা বলতে মর্যাদাগত পরিবর্তন ব্যতিরেকে শুধু আবাসিক বা কর্মগত পরিবর্তন ঘটে, তাহলে সেটাকে সমান্তরাল সামাজিক গতিশীলতা বা সচলতা বলে। একটা উদাহরণ দিলে আরো বেশি ক্লিয়ার হবে। ধরো আমি এখন ঢাকা কলেজে আছি, সমাজবিজ্ঞানের সহযোগী অধ্যাপক। এখন আমার যদি ইডেন কলেজ বা আরেক কলেজে বদলি হই, তাহলে কি হবে? সেটাই হবে সমান্তরাল, কারণ এখানে আমার কর্মগত বা আবাসিক পরিবর্তন ঘটেছে, কিন্তু মর্যাদার কোনো পরিবর্তন ঘটেনি। ঠিক আছে? এখন দেখো যে সামাজিক গতিশীলতা জিনিসটা, তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যে সামাজিক গতিশীলতা বলতে আর্থসামাজিক অবস্থার ক্ষেত্রে ব্যক্তি বা গোষ্ঠীর যে উঠানামাটা যেটা বলছিলাম, ঠিক আছে, সেটাকে বোঝায়। এই ক্ষেত্রে আমি আরেকটু আগে বলছিলাম যে এই ক্ষেত্রে সম্পত্তি, আয় এবং মর্যাদা বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। এখন যে একটু আগে বললাম যে উলম্বীটাকে আবার আমরা দুইটা ভাগে আমরা দেখা যায়, এটার আবার দুইটা ধরন আছে। সেটা কি? যখন এই যে টাকা পয়সা বা ধন সম্পদ এবং মর্যাদার ক্ষেত্রে কেউ যদি সফল কাম হয়, অর্জন করতে সক্ষম হয়, তাদেরকে উলম্বী সামাজিক গতিশীলতার দিক থেকে কি বলা হয়? ঊর্ধ্বগামী গতিশীলতা, আপওয়ার্ড সোশ্যাল মোবিলিটি বলে। অর্থাৎ সে কি ধন সম্পদ বা টাকা পয়সা বা মর্যাদার তার পরিবর্তন হয়েছে, তো সে আর অর্জন করতে পারছে, সেটাকে কি হচ্ছে? আপওয়ার্ড সোশ্যাল মোবিলিটি। আবার পক্ষান্তরে দেখো ডাউনওয়ার্ড সোশ্যাল মোবিলিটি, যে এর বিপরীত দিকে যারা যেতে বাধ্য হয়, অর্থাৎ তার ধন সম্পদ কমে গেছে, টাকা পয়সা কমে গেছে, বা মর্যাদা নেমে গেছে, বা মর্যাদার নিম্ন
দিকে চলে আসছে, তাহলে সেইটাকে অর্থাৎ তার অধপতন হয়েছে, তো সেটাকে নিম্নগামী গতিশীলতা বা সচ্ছলতা অর্থাৎ ডাউনওয়ার্ড সোশ্যাল মোবিলিটি বলে। তাহলে তাহলে এখানে ক্লিয়ার যে আমরা উলম্বী এবং সমান্তরাল, আবার উলম্বীর আমরা দুইটা ধরন দেখলাম। এখন আসো যে আমাদের আরেকটা ধরন আছে, যে সেইটা হচ্ছে কি সামাজিক গতিশীলতা বা সচ্ছলতার মুক্ত ব্যবস্থা। মুক্ত ব্যবস্থা, তো সামাজিক গতিশীলতার বা সচ্ছলতার মুক্ত ব্যবস্থা বলতে পদমর্যাদার পরিবর্তন ব্যতিরেকে, পদমর্যাদার পরিবর্তনের অবাধ বিচলনকে বোঝায়। ঠিক আছে, এই জিনিসটা একটু বুঝতে হবে যে এই জিনিসটা কি, যে মুক্ত ব্যবস্থাটা ওপেন সিস্টেম, যে এইটা আসলে পদমর্যাদার আনুষ্ঠানিক সীমাবদ্ধতাকে স্বীকৃতি দেয় না। এই ব্যবস্থায় কি হয়, মর্যাদাটাকে অর্জন করতে হয়, মর্যাদা অর্জন করতে হয়। অর্থাৎ সামাজিক গতিশীলতার পেছনে থাকে অনুপ্রেরণা ও প্রেষণা। একজন ব্যক্তি তার মর্যাদা অবস্থানের উন্নতি সাধনে এখানে কি করে, সে স্বাধীনতা ভোগ করে। অর্থাৎ দেখো যে নাগরিক জীবন, চরম শ্রম বিভাজন ব্যবস্থা, তারপরে দ্রুত সামাজিক পরিবর্তন আধুনিক সমাজের লোকজনকে তার কর্মক্ষেত্রে সাফল্যের ভিত্তিতে কি করে, তার মর্যাদা উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে। এইটাকেই হচ্ছে সামাজিক গতিশীলতার মুক্ত ব্যবস্থা। আরেকটা ধরন আছে, আরেকটা আছে সে কি সামাজিক গতিশীলতার বদ্ধ ব্যবস্থা, ক্লোজ সিস্টেম। সামাজিক গতিশীলতার বদ্ধ ব্যবস্থা বা ক্লোজ সিস্টেমটা হচ্ছে কি, এটা হচ্ছে জন্ম তথা জাতিবর্ণ ব্যবস্থায়। যে তাহলে দেখো শ্রেণী হচ্ছে, সামাজিক শ্রেণী হচ্ছে কি মুক্ত সামাজিক গতিশীলতা, আর আর বদ্ধ ব্যবস্থাটা হচ্ছে জাতিবর্ণ ব্যবস্থা। এটা হিন্দু সমাজের জাতিবর্ণ ব্যবস্থা হচ্ছে কি সামাজিক সচলতার বদ্ধ ব্যবস্থার প্রতীকের উদাহরণ। উক্ত ব্যবস্থায় এক বর্ণ থেকে আরেক বর্ণে গমন হচ্ছে অসম্ভব। তাহলে দেখো লাস্ট 3 নম্বরে আমরা যাই, এখানে আরো দুইটা ধরন আছে। সেই দুইটা ধরন কি, যে কোনো ব্যক্তি যদি তার কর্মজীবনে কিভাবে সামাজিক মর্যাদার মানদণ্ডে ওঠানামা করতে পারে সেদিক থেকে বিষয়টাকে বিবেচনা করা। লাস্টের যে ধরনটা, সেখানে আবার দুইটা ধরন আমরা আলোচনা করব। কি যে সেখানে কি বলছে, যে কোনো ব্যক্তি তার নিজের কর্মজীবনে কিভাবে সামাজিক মর্যাদার মানদণ্ডে উঠানামা করতে পারে সেই দিক থেকে বিষয়টাকে বিবেচনা করা। এটাকে সাধারণত প্রজন্ম মধ্যস্থ সামাজিক গতিশীলতা, ইংলিশে বলে ইন্ট্রা জেনারেশনাল মোবিলিটি। আর এখানে 3 নম্বরের তৃতীয়টা হচ্ছে কি আন্তঃপ্রজন্মগত গতিশীলতা। সেটা কি, আমরা যখন একটা পরিবারের ছেলে মেয়েদের তাদের পিতামাতার পেশা অনুসরণ করতে দেখি, তখন এটাকে বলা হয় আন্তঃপ্রজন্মগত সামাজিক গতিশীলতা। আমি আবারও বলতেছি, আন্তঃপ্রজন্মগত সামাজিক গতিশীলতাটা কি, যখন আমরা একটা পরিবারের ছেলে মেয়েদের তাদের পিতামাতার পেশা অনুসরণ করতে দেখি, তখন সেটাকে কি বলা হয় আন্তঃপ্রজন্মগত সামাজিক। অর্থাৎ পিতা যে পেশায় আছে সেই পেশাটাই সন্তান যদি গ্রহণ করে বা সেই পেশায় নিয়োজিত হয়, সেটাকে আন্তঃপ্রজন্মগত সামাজিক গতিশীলতা বলে। তবে এসবের এখন পরিবর্তন হচ্ছে। এখন দেখো যে একজন কৃষক পিতার ছেলে সরকারি কর্মকর্তা বা কর্মচারী হচ্ছে, অথবা ব্যবসা বাণিজ্যিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপকও হতে পারে। তো এই হচ্ছে যে আমাদের সামাজিক গতিশীলতা এবং কি সামাজিক গতিশীলতার ধরনগুলো আমরা আলোচনা করলাম। এখন আসো যে সামাজিক গতিশীলতার কারণ কি, বা কি কারণে সামাজিক গতিশীলতা বা সামাজিক সচ্ছলতা হয়। তো অনেকগুলো কারণই আছে। আমি তোমাদের ক্লাসে আজকে 4টা উপাদান বা 4টা কারণ নিয়ে আমরা আলোচনা করব। প্রথমটা হচ্ছে যে কি, যে সামাজিক
পরিবর্তন, সোশ্যাল চেঞ্জ। তাহলে প্রথমটা হচ্ছে যে সামাজিক পরিবর্তন, সামাজিক পরিবর্তন। তো দেখো যে সামাজিক পরিবর্তনের গতি হচ্ছে কি, এই যে গতিশীলতার প্রধান সহায়ক বা বা আবার কিন্তু অন্তরায়। দুইটা জিনিস বললাম যে সামাজিক পরিবর্তনের গতি হচ্ছে সামাজিক গতিশীলতার প্রধান সহায়ক বা অন্তরায়। তাহলে জিনিসটা কিন্তু বুঝতে হবে। তুমি একটা জিনিস খেয়াল করবা, যদি সামাজিক পরিবর্তন হয়, ইতিবাচক পরিবর্তন হয়, তাহলে সেটা গতিশীলতা আনবে। আর যদি প্রতি সামাজিক পরিবর্তন পথে অন্তরায় সৃষ্টি করা হয় বা পরিবর্তন না হয়, তাহলে সেখানে সামাজিক গতিশীলতা হবে না। যেমন ধরো, উদাহরণ দিলে আরো বিষয়টা ক্লিয়ার হবে তোমাদের কাছে। যেমন ধরো, শিল্প বিপ্লব বা আঞ্চলিক সম্প্রসারণের ফলে সামাজিক পরিবর্তন দ্রুত গতিতে ঘটতে পারে। যেমন ধরো, আমরা যদি আমাদের দেশের প্রেক্ষাপটে দেখি, আমরা 1971 সালে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে, তাহলে তখন আমরা কি দেখলাম যে আমাদের এখানে আর্থসামাজিক ব্যাপক পরিবর্তন। পাকিস্তান আমল এবং স্বাধীনতার পরবর্তী এখনকার অবস্থা প্রেক্ষাপটে কি দেখি যে আমরা যে আমাদের সামাজিক, এখন আমাদের অর্থনৈতিক ব্যাপক পরিবর্তন হচ্ছে। তার ফলে আমাদের কি সমাজে মানুষের আয় রোজগার সম্পূর্ণভাবে বেড়ে গেছে। তার ফলে কি সামাজিক গতিশীলতাটা বেশি দেখা যাচ্ছে। তো এই জন্যই বলা হয়, যখন প্রযুক্তিগত বা আঞ্চলিক পরিবর্তন কি হয়, খুবই নগণ্য বা সংশ্লিষ্ট জনগোষ্ঠীর আরোপিত মর্যাদা পরিবর্তনের কি থাকে, সুযোগ কম থাকে। যদি এগুলো না হয়, নগণ্য হয়, অর্থাৎ প্রযুক্তিগত বা আঞ্চলিক পরিবর্তন নগণ্য হয়, তখন কি হয়, এই মর্যাদা পরিবর্তনের সুযোগ কম থাকে। আবার দেখো, তাহলে দেখো যে রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় বা অন্যান্য ধরনের বিপ্লব সামাজিক গতিশীলতা বা সচলতার গতি এমনভাবে বৃদ্ধি করতে পারে, যার ফলে উচ্চ শ্রেণীর লোকেরা কি হয়, সামাজিক মর্যাদার মানদণ্ডের নিচে জমে যেতে পারে। আবার নিম্ন স্তরের লোকেরা কি হবে, মর্যাদার মানদণ্ডে উপরে উঠতে পারে। তাহলে দেখো, তাহলে সামাজিক পরিবর্তন, তাহলে সামাজিক পরিবর্তন একটা গুরুত্বপূর্ণ উপাদান বা ক্রাইটেরিয়া সামাজিক গতিশীলতা ক্ষেত্রে। আর 2 নম্বরটা হচ্ছে আরেকটা হচ্ছে যোগাযোগ। যোগাযোগ, যেটাকে ইংলিশে বলা হয় কমিউনিকেশন। যে সমাজ ব্যবস্থায় বিভিন্ন শ্রেণী ও পেশার লোকদের মধ্যে যোগাযোগ সীমিত থাকে এবং যার ফলে কি হচ্ছে, সমাজস্থ বিভিন্ন শ্রেণীর জীবনযাত্রা সম্পর্কে জ্ঞানের আদান প্রদানের বাধার সৃষ্টি হয়, সেখানে সামাজিক গতিশীলতা নিরুৎসাহিত হয়। তাহলে খেয়াল করে শোনো, আমি কি বলতেছি, যে সমাজ ব্যবস্থায়, অর্থাৎ যে সমাজে বিভিন্ন শ্রেণী, অর্থাৎ বিভিন্ন ক্লাস থাকে সমাজ, জানো যে বিভিন্ন শ্রেণী থাকে, বিভিন্ন পেশার লোক থাকে, তাই না? তাদের মধ্যে যদি কি থাকে, যোগাযোগটা সীমিত থাকে, রাষ্ট্র বা সমাজ কর্তৃক রেস্ট্রিক্টেড থাকে, তার ফলে কি সমাজের বিভিন্ন শ্রেণীর জীবনযাত্রা সম্পর্কে তাহলে কি হয়, জ্ঞানের আদান প্রদান বাধার সৃষ্টি হয়। তাহলে সেখানে সামাজিক গতিশীলতা নিরুৎসাহিত হয়। আবার বিপরীত ক্রমে কি কথাটা বলা যায়, যে ব্যবস্থায় সকল শ্রেণীর মধ্যে একে অন্যের জীবনযাত্রা সম্পর্কে কি থাকে, অবহিত ওয়াকিবহাল থাকে বা জানার সুযোগ ঘটে, ঠিক আছে, তাহলে সেখানে সামাজিক গতিশীলতা বা সচলতা সহজতর হয়। তাহলে দেখবা যে তাহলে যোগাযোগ একটা গুরুত্বপূর্ণ কারণ সামাজিক গতিশীলতা গড়ে ওঠার বা সামাজিক গতিশীলতাকে বাধাগ্রস্ত করার। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে যে সামাজিক সচলতা বা গতিশীলতা বিভিন্ন শ্রেণীর মধ্যে বিদ্যমান সুযোগ সুবিধা, বিভিন্ন সুযোগ সুবিধা, চাহিদা এবং ঐতিহ্যের দ্বারা কি হয়, নির্ধারিত। ঠিক আছে, তাহলে 3 নম্বর এটা আমরা আলোচনা করি, ক্রমবিভাজন। ক্রমবিভাজন
তাহলে যে কোনো সমাজে বিদ্যমান শ্রম বিভাজন ব্যবস্থা, যে কোনো সমাজে কি হচ্ছে, বিদ্যমান শ্রম বিভাজন ব্যবস্থা এই যে সামাজিক গতিশীলতা বা সচলতার মাত্রাকে কি করে, প্রভাবিত করে। তাহলে একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে, দেখো যে যদি শ্রম বিভাজন খুব বেশি বিকাশ লাভ করে এবং যদি বিশেষীকরণ ও দক্ষতার মাত্রা কি হয়, উচ্চ গতি সম্পূর্ণ হয়, তাহলে এক শ্রেণীর মানুষের অন্য শ্রেণীতে যাওয়া বা স্থান করে নেওয়া কষ্টসাধ্য হয়। ঠিক আছে, আমি আবারও বলতেছি যে কমিউনিকেশনের যে শ্রম বিভাজনের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটতেছে, কি করতেছে, যদি শ্রম বিভাজন তোমরা জানো যে কাজের ভাগ করা আর কি, এক একজন এক এক কাজটা করবে, সেটাই আসলে আধুনিক দৃষ্টিতে শ্রম বিভাজন। যেমন একটা গার্মেন্টস কারখানায় কিন্তু একজন কিন্তু সব কাজ করে না, কি করে, একজন শার্টের বোতাম লাগায়, একজন শার্টটাকে কাটে, একজন জিপার লাগায়, বিভিন্ন জন বিভিন্ন কাজটা ভাগ করে নেয়, সেটাকে এক করতে শ্রম বিভাজন বলা হয়। তাহলে যদি সমাজ ব্যবস্থায় শ্রম বিভাজন কি হচ্ছে, খুব বেশি বিকাশ লাভ করে এবং যদি বিশেষীকরণ ও দক্ষতার মাত্রা উচ্চ গতি সম্পূর্ণ হয়, ঠিক আছে, উচ্চ গতি সম্পূর্ণ হয়, এবং তাহলে কি হবে, এক শ্রেণীর লোকের অন্য শ্রেণীতে গমনটা কি হবে, কষ্টসাধ্য হবে। অনুরূপভাবে আমরা বলতে পারি যে কি বলতে পারি, যদি জাতিবর্ণ ব্যবস্থা অতি সূক্ষ্মভাবে থাকে বা অতি শুদ্ধভাবে নির্ধারণ করা থাকে, তাহলে ঐতিহ্যবাহী পেশা ব্যবস্থায় সামাজিক গতিশীলতা বাধাগ্রস্ত হতে পারে। ঠিক আছে, তাহলে এ হচ্ছে শ্রম বিভাজনগত কারণ। আর লাস্টে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। তাহলে দেখো যে অর্থনৈতিক উন্নয়নটা কি, অর্থনৈতিক উন্নয়ন যে অর্থনৈতিক প্রগতি, যেমন যে এটা কি অর্থনৈতিক উন্নয়ন বা অর্থনৈতিক প্রগতি, সেটা হচ্ছে শিল্পায়নের সাথে যুক্ত। তেমনি শিল্পায়ন উচ্চগতি সম্পন্ন সামাজিক সচেতনতার সাথে ঘনিষ্ঠভাবে যোগাযোগ। যদি অর্থনৈতিক উন্নয়ন ঘটে সমাজ ব্যবস্থায়, তাহলে কি হবে, সামাজিক গতিশীলতা বৃদ্ধি পাবে। আর যদি অর্থনৈতিক উন্নয়ন মন্থর গতিতে হয়, তাহলে সামাজিক গতিশীলতাও মন্থর গতিতে ঘটবে। ধরো মানুষের কাছে যদি আয় রোজগার বেশি হয়, তাহলে মানুষ তার ছেলে মেয়েদেরকে ভালো পুষ্টিকর খাবার দিতে পারবে, ভালো জায়গায় লেখাপড়া করাতে পারবে। ঠিক আছে, তাহলে কি হবে, তার সামাজিক গতিশীলতার সুযোগটাও বেশি থাকবে। তাহলে অর্থনৈতিক উন্নয়ন, তাহলে দেখো অর্থনৈতিক উন্নয়ন কি হচ্ছে, সামাজিক গতিশীলতার সাথে যুক্ত। তাহলে অর্থনৈতিক উন্নয়নের সাথে শিল্পায়নও যুক্ত। তাহলে এই হচ্ছে অর্থনৈতিক কারণ। তাহলে দেখো আমরা আলোচনা করলাম কি, সামাজিক গতিশীলতা কি, তারপরে সামাজিক গতিশীলতার ধরন এবং সামাজিক গতিশীলতার আর পেছনে দায়ী কারণ বা উপাদান যেটাই বলি না কেন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তাহলে আজকে আসলে এই চ্যাপ্টারের সর্বশেষ কনসেপ্টটা নিয়ে আমরা এখন আলোচনা করব, সেটা হচ্ছে যে সামাজিক নিয়ন্ত্রণ। সামাজিক নিয়ন্ত্রণ, দেখো কথাটার মধ্যে একটা কন্ট্রোল বা নিয়ন্ত্রণ ভাব আছে। আমরা যদি একটা কথায় বলি যে কি সামাজিক নিয়ন্ত্রণ কি, সামাজিক নিয়ন্ত্রণ হচ্ছে ব্যক্তির অপর্যাপ্ত কিংবা অসমাপ্ত সামাজিকরণের একটা সংশোধনমূলক ব্যবস্থা। ঠিক আছে, আমি একটু পরে ব্যাখ্যায় যাব। দেখো আমরা জানি কি, মানুষ সমাজবদ্ধ জীব। ঠিক আছে, মানুষ সমাজে বসবাস করে, সমাজের সদস্য হিসাবে প্রতিটি ব্যক্তির কতগুলো ভূমিকা ও কর্তব্য থাকে, তাই না? সমাজে বসবাস করতে গেলে আমাদের প্রত্যেকেরই কি থাকে, কতগুলো দায়িত্ব কর্তব্য থাকে এবং কতগুলো ভূমিকা থাকে এবং সেগুলো পালন করতে হয়। তাহলে দেখো সমাজে বসবাসকারী অধিকাংশ মানুষ এই সামাজিক নিয়ম কানুন মেনে চলে, এবং এই নিয়ম কানুন সে মেনে চলে বিদায় কি থাকে, তোমরা জানো সামাজিক ভারসাম্য বা সামাজিক সংহতি বজায় থাকে।
কিন্তু দেখো ঘটনা কি, যে সব সময় কি সামাজিক নিয়ম কানুন দ্বারা চালিত হয় না। মানুষ সবসময় কি সামাজিক নিয়ম কানুন দ্বারা চালিত হয় না, এবং মানুষ সবসময় কি যুক্তিযুক্তভাবে আচরণ করে না। ফলে সমাজ ব্যক্তির উপর কি করে, নিষেধাজ্ঞা আরোপ করে, এবং এই নিষেধাজ্ঞা আরোপ করে ব্যক্তিকে নির্দিষ্ট প্রক্রিয়ায় তার আচরণ করতে বাধ্য করে। তাহলে দেখো, এই যে সমাজে বসবাসকারী মানুষকে নিয়ন্ত্রণ করার এই প্রক্রিয়াটাকেই সমাজ বিজ্ঞানীরা কি বলছেন, সামাজিক নিয়ন্ত্রণ বলে আখ্যায়িত করেছেন। তাহলে তাহলে দেখো, তাহলে সামাজিক নিয়ন্ত্রণ কি? সামাজিক নিয়ন্ত্রণ হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে সমাজস্থ ব্যক্তিকে স্বীকৃত রীতিনীতির মাধ্যমে আচরণ করতে বাধ্য করে এবং তাকে সমাজে বসবাস করার উপযুক্ত করে গড়ে তোলে। সমাজ বিজ্ঞানী দেখবো বিভিন্নভাবে এটা সংজ্ঞায়িত করেছেন। আমি শুধু একজন সমাজ বিজ্ঞানীর সংজ্ঞা তোমাদের সামনে তুলে ধরছি, যে বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ম্যাকাইভার এবং পেজ দেখেন, তারাও একই কথাই বলছেন। কি বলছেন? যে সামাজিক নিয়ন্ত্রণ বলতে এমন একটা পন্থাকে বোঝায় যার মাধ্যমে কি হচ্ছে, সমাজের শৃঙ্খলা পূর্ণ ব্যবস্থা বজায় বা সামঞ্জস্যপূর্ণ অবস্থা বজায় থাকে এবং সামগ্রিকভাবে একটা পরিবর্তনশীল ভারসাম্য রক্ষা করা অবস্থায় চলতে থাকে। তাহলে দেখো যে তাহলে সামাজিক নিয়ন্ত্রণটা কি? যে সামাজিক নিয়ন্ত্রণ যে সামাজিক শৃঙ্খলা ও সংহতি অর্জনের লক্ষ্যে যে ব্যবস্থার মাধ্যমে যথোপযুক্ত নীতি ও মূল্যবোধকে সমাজের সদস্যদের মধ্যে যুক্ত এবং সঞ্চারিত করা যায়, সেটাই হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ। বস্তুত যে কথাটা আমরা বলতে পারি, ব্যক্তি স্বার্থের সাথে গোষ্ঠী স্বার্থের বিরোধের কারণেই সামাজিক নিয়ন্ত্রণের প্রয়োজন দেখা যায়। দেখো দেখো কথাটা কিন্তু খুব সুন্দর, যে ব্যক্তি স্বার্থের সাথে গোষ্ঠী স্বার্থের বিরোধের কারণেই সামাজিক নিয়ন্ত্রণের প্রয়োজন দেখা যায়। সমাজ কখনোই কি করে, সমাজ সবসময় গোষ্ঠী স্বার্থটাকে দেখে, কখনো ব্যক্তি স্বার্থটাকে বড় করে দেখে না। তুমি তোমার ব্যক্তি স্বার্থে যে কোনো কাজ করতে পারো না। কি করবে? তুমি যখন তখন বাইক বাজাতে পারো না, তুমি যখন তখন যে কোনো কিছু করতে পারো না। তোমাকে অবশ্যই সামাজিক কি করতে হবে, নিয়ম কানুন বা অনুশাসনগুলা মেনে চলতে হবে। ঠিক আছে? এই অনুশাসনগুলা মেনে চলাটাই হচ্ছে কি সামাজিক নিয়ন্ত্রণ। এখন আসো যে সামাজিক নিয়ন্ত্রণের কি আমরা জানলাম, এখন আসো যে আমরা সামাজিক নিয়ন্ত্রণের বাহনগুলো নিয়ে আলোচনা করব। তাহলে সামাজিক নিয়ন্ত্রণের আসলে বাহনগুলোকে দুইভাবে দেখা যায়, একটা হচ্ছে আনুষ্ঠানিক আর একটা হচ্ছে অনানুষ্ঠানিক। আনুষ্ঠানিকগুলো কি আইন কানুন, বিচার, আদালত, প্রশাসনিক ব্যবস্থা। আর অনানুষ্ঠানিক হচ্ছে যে সামাজিক ঐতিহ্য, রীতিনীতি, মূল্যবোধ, লোকাচার, এই প্রবৃত্তি। তো এগুলোর সমন্বয়ে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বাহনের সমন্বয়ে কিন্তু আমরা আমাদের উপাদানগুলো আলোচনা করব। তো অনেকগুলাই বাহন আছে, তার মধ্যে আমরা গুরুত্বপূর্ণ বাহনগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো এক নম্বর বাহন যেটা হচ্ছে পরিবার, ফ্যামিলি। যে সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান পরিবার, তাই না? তোমরা জানো সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান হিসাবে সামাজিক নিয়ন্ত্রণের বাহনগুলোর মধ্যে পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে পরিবার। সেটা কি করে দেখো, যে পরিবারের আদর্শ, মূল্যবোধ, নৈতিকতা, জীবনযাপন, তারপরে হচ্ছে রীতিনীতি, এই জিনিসগুলা যেগুলো বললাম, এগুলা কি এই জিনিসগুলা শিশুর
মনে একটা স্থায়ী ছাপ ফেলে। প্রত্যেকটা পরিবার দেখবা যে প্রত্যেক সমাজ ব্যবস্থায় কি পরিবার কি মানুষকে কি শিখায়, আদর্শ শিক্ষা দেয়, সমাজের আদর্শগুলো শিক্ষা দেয়, সমাজের মূল্যবোধগুলো শিক্ষা দেয়, তারপরে কি দেয়, নৈতিকতা নৈতিকতা শিক্ষা দেয়, ঠিক আছে, জীবনযাপন, সৎ জীবনযাপন পদ্ধতি, রীতিনীতি, এগুলো শিক্ষা দেয়, যেগুলো কি করে আমাদের শিশু মনে স্থায়ী ছাপ ফেলে। এবং বড় হবার সাথে সাথে, ঠিক আছে, পারিবারিক আবহে এই যে বড় হওয়ার সাথে সাথে কি করে এগুলো মানুষের কি করে সমাজ জীবনকে প্রভাবিত করে। এবং এবং এর ফলে কি হয় যে এর ফলে পরিবার একটা সামাজিক নিয়ন্ত্রণের বাহন হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে আসো যে তারপরেটা হচ্ছে যে শিক্ষা, এডুকেশন। সামাজিক নিয়ন্ত্রণের আরেকটা গুরুত্বপূর্ণ মাধ্যম হলো শিক্ষা বা এডুকেশন। দেখো যে সমাজবিজ্ঞানীরাও শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেছেন, পরিবারের মতো শিক্ষার উপরও তারা কি করেছেন, গুরুত্বপূর্ণ গুরুত্ব আরোপ করেছেন। যেমন সমাজবিজ্ঞানী রস যে কথাটা বলছেন, যে তিনি কি বলছেন, শিক্ষাকে সামাজিক নিয়ন্ত্রণের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক বাহন হিসাবে উনি দেখেছেন। কি কারণে? দেখো যে শিক্ষা কি করতেছে, মানুষকে ন্যায় অন্যায়, ভালো মন্দ, তারপরে হচ্ছে ভালো মন্দ, ন্যায় অন্যায় এবং পারিবারিক এবং সামাজিক আদর্শ এবং মূল্যবোধগুলো শিখতে সাহায্য করে এবং সেভাবে গড়ে তোলে। তাহলে দেখো যে শিক্ষা কোথায় পায়, মানুষ পরিবার থেকে একটা শিক্ষা পায়, প্রাথমিক শিক্ষাটা পরিবার থেকে পায়, তারপরে সে প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে কি সে শিক্ষা গ্রহণ করে। তাহলে দেখো যে এই প্রত্যেকটা কি তাকে শেখানো হয়, সে পরিবার থেকে যেই শিক্ষাগুলো গ্রহণ করে আসে, প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এগুলোকে আরো জোরালোভাবে তাকে তার নিকট জোরালোভাবে সেগুলো আরো তুলে ধরে। দেখবা যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করানোর পাশাপাশি কিন্তু নৈতিকতা বা এই যে সামাজিক মূল্যবোধ, ভালো মন্দ, এই ধারণাগুলো তুলে ধরে। এর ফলে কি হয়, মানুষের সামাজিক আচার আচরণ এবং রীতিনীতিতে কি হচ্ছে, একটা পরিবর্তন ঘটছে এবং কাঙ্ক্ষিত পথে সে গড়ে উঠতেছে। তারপরে আরেকটা বাহন, সেটা হচ্ছে ধর্ম, রিলিজিয়ান। যে সামাজিক নিয়ন্ত্রণের আরেকটা গুরুত্বপূর্ণ বাহন হচ্ছে ধর্ম। ধর্ম কি, যেমন ধর্মের, প্রতিটা ধর্মেরই কিন্তু একটা কি থাকে, সর্বজনীন আবেদন থাকে, ঠিক আছে, এবং মানুষকে ন্যায়ের পথে, নৈতিকতার পথে চলতে সহায়তা করে এবং অন্যায় থেকে দূরে থাকতে বলে। প্রত্যেকটা ধর্মই তুমি দেখবা কি বলে, সৎ পথে থাকো, সৎ পথে অর্জন করো, তারপরে পাপীকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা না, পাপ থেকে দূরে থাকো, এবং এভাবে নীতি নৈতিকতার কিন্তু শিক্ষা দেয়। এবং এর ফলে কি বলে, যে তুমি যদি খারাপ কাজ করো, পাপ কাজ করো, তাহলে পরকালে তোমার শাস্তি হবে, আর যদি ভালো কাজ করো, সৎ কাজ করো, সৎ পথে উপার্জন করো, তাহলে তুমি কি পরকালে পুরস্কৃত হবে। এই যে এর মাধ্যমে কি হচ্ছে, যে অনেক ক্ষেত্রে এটা মানুষের আচার আচরণকে নিয়ন্ত্রণ করে। মানুষ মনে করে কি, যে আরেকজন তো দেখতেছে আমাকে, তাই না, আমি যদি খারাপ কাজ করি বা কোনো গুনার কাজ করি, তো আরেকজন দেখতেছে, আমার পরকালে আমার শাস্তি হবে। তো এইভাবে ধর্ম মানুষকে কি করে নিয়ন্ত্রণ করে, তার জীবনকে নিয়ন্ত্রণ করে, তার ফলে মানুষ খারাপ কাজ থেকে দূরে থাকে। তাহলে ধর্ম একটা সামাজিক নিয়ন্ত্রণের বাহন। তাহলে আরেকটা হচ্ছে যে বিবাহ, ম্যারেজ। তাহলে যে আরেকটা গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান হিসাবে বিবাহ কি করে সামাজিক জীবনকে অনেকখানি নিয়ন্ত্রণ করতে সক্ষম, অনেকখানি নিয়ন্ত্রণ করে। কিভাবে করে? দেখুন, যৌনতার মতো সহজাত প্রবৃত্তি এবং বৈধ সন্তান লাভের আকাঙ্ক্ষা এবং ভাবাবেগগত আচরণ বিবাহের মাধ্যমেই কিন্তু নিয়ন্ত্রণ করা যায়, ঠিক আছে। আমাদের সমাজ ব্যবস্থায় বিবাহ বহির্ভূত সন্তান কখনোই আমাদের সমাজ ব্যবস্থা গ্রহণ করে না, ঠিক আছে, এবং তাকে একটা ওরকম যদি হয়, তাহলে তাকে একটা খারাপ ভাষায় বা সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখা হয়। তাহলে দেখো, মানুষের বৈধ যৌন চাহিদা পূরণ এবং বৈধ সন্তান
লাভের লাভের এটা কি করে বিবাহের মাধ্যমে সম্ভব। এর ফলে কি হয় সমাজে ভারসাম্য থাকে। তাহলে দেখো বিবাহ কি করতেছে একটা গুরুত্বপূর্ণ সামাজিক নিয়ন্ত্রণ। তারপরে আসছে যে লুকাচার এবং লোকরীতি। লোকাচার ও লোকরীতি তোমরা জানো যে আমি এই যে এই ক্লাস এইটার উপর আমি ক্লাস নিয়েছিলাম যে কি বলছিলাম যে প্রত্যেকটা সমাজেই মানুষ যখন সংঘবদ্ধ হয়ে বসবাস করে তখন তার কি করে তার একটা নির্দিষ্ট আচার আচরণের ধারা গড়ে ওঠে। আচরণের এই রীতিনীতিগুলোই কি হচ্ছে এই আচরণের রীতিনীতিগুলোই হচ্ছে কি লোকরীতি, যেগুলো মানুষ মেনে চলে, যদি মেনে না চলে তখন তাকে তিরস্কৃত করা হয়। আর যে লোকাচারগুলো আবশ্যিকভাবে পালন করা হয় সেইটাকে হচ্ছে আবশ্যকীয় লোকরীতি, যেগুলো সমাজ জীবনকে প্রভাবিত করে এবং গোষ্ঠী এবং সামাজিক জীবনে নৈতিকতা রক্ষা করার ক্ষেত্রে লোকাচার এবং লোকরীতির কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারপরে আসো যে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে জনমত, আরেকটা গুরুত্বপূর্ণ সামাজিক নিয়ন্ত্রণের বাহন। যে জনমত কি, যে মানুষ আসলে জনমতের বাইরে গিয়ে কি করতে কোনো কিছু করা মানুষের পক্ষে অসম্ভব। যেমন ধরো যে কোনো সময় যে কোনো বিষয়ে জনমত গড়ে উঠতে পারে। যদি তুমি দেখো এক সময় কি হচ্ছে যে আমাদের সমাজে ছিল জন্ম নিয়ন্ত্রণটা, যখন আমাদের সমাজে প্রচলন হচ্ছিল তখন এটার জনমত ছিল এর বিরুদ্ধে, কিন্তু এখন আবার এর পক্ষে আস্তে আস্তে কি করা হয়েছে জনমত তৈরি করা হচ্ছে। এখন মানুষ আবার এটাকে সাময়িকভাবে নিচ্ছে। আবার যে কোনো বিষয়ে যে কোনো সময় যে একটা অন্যায় ঘটলে তার বিরুদ্ধে জনমত গড়ে ওঠে, তাই না? তাই দেখা যাচ্ছে যে পাবলিক অপিনিয়ন একটা গুরুত্বপূর্ণ সামাজিক নিয়ন্ত্রণের বাহন। আরেকটা হচ্ছে প্রচার ও বিজ্ঞাপন। প্রচার এবং বিজ্ঞাপন বর্তমান যুগে বা বর্তমান সমাজ ব্যবস্থায় প্রচার ও বিজ্ঞাপন সামাজিক নিয়ন্ত্রণের কি অন্যতম হাতিয়ার বা অন্যতম একটা মাধ্যমে পরিণত হয়েছে। যেমন ধরো কতগুলো জিনিস আমি যদি উদাহরণ দিই, যেমন পরিবার পরিকল্পনা, মাদকাসক্তি, নারী নির্যাতন ইত্যাদি বিষয়ে নানা রকম বিজ্ঞাপন ও প্রচারের ফলে মানুষের উপর কি পড়ছে এক ধরনের প্রভাব পড়ে। ফলে মানুষ এর দ্বারা কি হয় সচেতন হয় এবং সমাজ কাঙ্ক্ষিত পথে জীবনযাপনে কি হয় অনুপ্রাণিত হয়। অর্থাৎ এর ফলে কি হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ হচ্ছে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে আমি সর্বশেষ যে মাধ্যমটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাষ্ট্র ও আইন। রাষ্ট্র এবং আইন সমাজ জীবনের প্রাথমিক পর্যায়ে বিধিবদ্ধ মানুষ যখন সমাজ জীবন শুরু করছে তখন কিন্তু অত আইন কানুন চালু না থাকলেও পরবর্তীতে সুষ্ঠু সমাজ জীবনের পরিচালনার জন্য কি হয় সমাজে আইন শৃঙ্খলা বা আইন ব্যবস্থা পরিচালিত হয় বা চালু হয়। আইন প্রণয়ন ও কার্যকরী করার ক্ষেত্রে সরকারের আইন, বিচার, তারপরে শাসন বিভাগ রয়েছে। তাহলে কি রয়েছে আইন, বিচার এবং শাসন বিভাগ রয়েছে। তাহলে যার মাধ্যমে কি হচ্ছে রাষ্ট্র সুষ্ঠু দেশ পরিচালনার স্বার্থে আইন অমান্যকারীদের কি দেয়, আইন অমান্যকারীদের শাস্তির বিধান প্রয়োগ করে, যা কি হয় সামাজিক নিয়ন্ত্রণে সহায়ক হয়। এই দুইটা হচ্ছে যে ফর্মাল ব্যবস্থা একটা দেশের যে প্রাতিষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ। তাহলে দেখো যে আমি গুরুত্বপূর্ণ তোমাদের আটটা বাহন আজকে আমরা আলোচনা করলাম, আরো দু একটা থাকতে পারে তোমরা দেখবা বইয়ে। তো গুরুত্বপূর্ণ বাহনগুলো আমি তোমাদের আলোচনা করলাম। তাহলে দেখো যে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে সামাজিক গতিশীলতা বা সামাজিক সচ্ছলতা, ইংলিশে বলে সোশ্যাল মোবিলিটি, এবং সামাজিক নিয়ন্ত্রণ সোশ্যাল কন্ট্রোল, দুইটা গুরুত্বপূর্ণ সমাজ বিজ্ঞানের প্রত্যয় নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা বাসায় বসে ভালো করে পড়বা বা ভালো করে লেকচারটা শুনবা। তাহলে এর মাধ্যমে আমাদের এই চতুর্থ অধ্যায়টা কিন্তু শেষ হলো।
আমরা আগামী ক্লাসে আমরা পঞ্চম অধ্যায় সামাজিক প্রতিষ্ঠান এই চ্যাপ্টারে এই অধ্যায়ে আমরা আলোচনা শুরু করব। তাহলে আজকে তার মধ্যে তোমাদের আজকের ক্লাস এখানে শেষ হলো। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো এবং সাবধানে থাকো এবং অহেতুক বাইরে ঘোরাঘুরি করবে না। খোদা হাফেজ।